প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। বাংলাদেশ সেনাবাহিনীও কি ধ্বংস হয়ে গেছে? এই প্রসঙ্গটি নিয়ে আলাপ করব। আলাপের আগে চলুন আমরা দেশের সেনাপ্রধানের একটি বক্তব্য শুনে আসি, যে বক্তব্যটি গত 2024-এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন বিকেলবেলা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান গণমাধ্যমের সামনে দিয়েছেন। আমরা সেই বক্তব্যটি শুনে আলাপ করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। দর্শক, সেনাপ্রধানের বক্তব্য শুনলেন 5 আগস্টের। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েছিলেন দেশের। তিনি একদিকে দায়িত্ব নেবার ঘোষণা দিলেন, কোনো গোলাগুলি হবে না, আমি নির্দেশ দিয়ে দিচ্ছি। কিন্তু আরেকদিকে লুটপাটের মহোৎসব শুরু হলো সেদিন। প্রাণকেন্দ্র বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন লুটপাট হলো। গণভবন কমপ্লেক্সে যত বাসভবন ছিল সব লুটপাট হলো। সংসদ ভবন লুটপাট হলো। সংসদ ভবন কমপ্লেক্সের যত বাসভবন ছিল সব বাসভবন লুটপাট হলো দেদারসে। এবং একই সাথে সারা বাংলাদেশ লুটপাট হলো। সারা বাংলাদেশে দেশের বৃহত্তম বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর সকল থানা আগুনে পুড়ে কয়লা করে দেওয়া হলো। সেনাপ্রধান দেশের দায়িত্ব নিলেন। আজকে প্রশ্ন, দেশে বিদেশে এই প্রশ্নটি দেখা দিচ্ছে দিন যত যাচ্ছে, যে সেদিন একদিকে তিনি দায়িত্ব নেবার কথা বললেন, আরেকদিকে এই লুটপাট তন্ত্র কায়েম হলো কেন? এবং শুধু তাই নয়, 5 আগস্ট থেকে শুরু করে 3 দিন দেশে কোনো সরকার ছিল না। সেই সরকার না থাকাকালে দেশ এক প্রকার, সারা বাংলাদেশ এক প্রকার ডাকাতের কবলে পড়েছিল। সেনাবাহিনী তাহলে, সেনাপ্রধান তাহলে কিসের দায়িত্ব নিলেন তখন? এরপরে গঙ্গা যমুনার বহু জল গড়িয়েছে। সেনাপ্রধান ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে নেমেছে। ধাপের পর ধাপ, এই মুহূর্তে 3য় ধাপ চলছে। এই 3য় ধাপেও দেশের কোথাও ডাকাতি বন্ধ হয়নি। সেনাপ্রধান দায়িত্ব নিয়েছে। সর্বশেষ যদি এই 5 ফেব্রুয়ারির ঘটনা বলি, তাহলে 5 ফেব্রুয়ারি ভাঙচুরের যে কেন্দ্র, ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, যেটি একসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ছিল, সেখানে বুলডোজার লাগানো হলো। বুলডোজার লাগিয়ে গুড়িয়ে দেওয়া হলো। একদল সাইবার সন্ত্রাসী বিদেশ থেকে ইন্ধন দিয়ে এবং তদারকি করে এটি গুড়িয়ে দিল। আমরা দীর্ঘক্ষণ তাণ্ডব দেখলাম। তাণ্ডবের এক পর্যায়ে দেখলাম সেখানে সেনাবাহিনী উপস্থিত। দেশের মানুষ আশান্বিত হলো, এটি মনে হয় রক্ষা পাচ্ছে। কিংবা এই ঘটনাটি ঘটবার আগে যখন ইউটিউব, ফেসবুকে ঘোষণা আসছিল, এই সন্ত্রাসীরা ঘোষণা দিচ্ছিল, তখন আমিও চ্যালেঞ্জ করে বলেছিলাম যে এটি এরা ভাঙতে পারবে না, সেনাবাহিনী এটিকে সুরক্ষা দেবে। কিন্তু সুরক্ষা দেয়নি। সেনাবাহিনী সেখানে উপস্থিত হয়েছে, হয়ে এক প্রকার নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সেনাবাহিনী সেখানটায় যদি উপস্থিত না হতো তখন ছিল একটা হিসেব, কিন্তু উপস্থিত হয়ে যেটি হয়েছে সেটি আরো, সেনাবাহিনীর ভাবমূর্তি আরো ক্ষুণ্ণ হয়েছে। উপস্থিত হলাম কিন্তু আমি প্রোটেক্ট করতে পারলাম না 400-500 জঙ্গি সন্ত্রাসীকে। এটি সেনাবাহিনীর মারাত্মক ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বাংলাদেশে এবং বিদেশে, বহির্বিশ্বে। বাংলাদেশের মানুষের আস্থার জায়গা বা যে কোনো দেশের আস্থার সর্বোচ্চ জায়গা হচ্ছে সামরিক বাহিনী। সামরিক বাহিনী দেশীয় এবং বৈদেশিক শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করবে। কিন্তু আমরা কি দেখছি? আমরা একটা নতুন বাংলাদেশ দেখছি। নতুন বাংলাদেশে সেনাবাহিনী আমার দেশকে রক্ষা করতে পারছে না।
ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়ে রক্ষা করতে পারছে না। আজকে গত 6 মাসে আপনারা কি দেখছেন? সেনাবাহিনী, আমি খানিক আগে যেটি বললাম যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাস্তায় আছে, পূর্ণ ক্ষমতা নিয়ে রাস্তায় আছে, যে কাউকে যে কোনো অভিযোগে অ্যারেস্ট করতে পারে, শাস্তি দিতে পারে। কিন্তু সেনাবাহিনী যেন নীরব দর্শক। 32 নম্বরেও আমরা সেটাই দেখেছি। সেনাবাহিনীর প্রতি যে আস্থা ছিল মানুষের, সে আস্থা হারিয়ে গেছে। আমরা অতীতে গ্রাম পুলিশ বা চৌকিদার যে ভূমিকা পালন করে, সেই ভূমিকাতেও সেনাবাহিনীকে আমরা দেখলাম না। এতে করে সেনাবাহিনীর ভাবমূর্তি কোথায় যাচ্ছে? সেনাবাহিনী বাংলাদেশের প্রশ্নে যেমন জড়িত, আন্তর্জাতিক বিশ্বে আন্তর্জাতিকভাবেও জড়িত। বাংলাদেশের সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা আছে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে। বিশ্বের বিভিন্ন দেশে আর আফ্রিকার অশান্ত দেশগুলোতে আমাদের সেনাবাহিনীর শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং এটি দীর্ঘদিন ধরে এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সব সময় শান্তিরক্ষী মিশনে কমপক্ষে 8 থেকে 10,000 সৈন্য আমাদের সেনাবাহিনীর শান্তি রক্ষায় অবদান রেখে থাকে। আজকে বিশ্বব্যাপী প্রশ্নবিদ্ধ, আজকে জাতিসংঘের কাছে প্রশ্নবিদ্ধ হবে, সারা পৃথিবীর কাছে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হবে। আমরা আসলে কোন সেনাবাহিনীকে দেখছি? আমাদের আস্থার জায়গাটি কি আসলে? আমাদের আস্থার জায়গাটি এই সর্বশেষ 5 ফেব্রুয়ারি 32 নম্বরকে নিয়ে সেনাবাহিনীর ভূমিকা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ করেছে এবং 32 নম্বরের ওই 5 ফেব্রুয়ারি পরবর্তী সময়েও সেনাবাহিনী যে ভূমিকা পালন করছে সারা দেশে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত যদি বলি, সেনাবাহিনী মাঠে আছে, তবুও ভাঙচুর হচ্ছে, লুটপাট হচ্ছে, ডাকাতি হচ্ছে, সেনাবাহিনী চেয়ে চেয়ে দেখছে। এ কেমন দায়িত্ব নেওয়া? এই দায়িত্ব নেওয়ার তো দরকার ছিল না। তাহলে কেন? আমাদের আগের বাংলাদেশ কি ক্ষতি করেছিল? আগের যে একটি রাজনৈতিক সরকার যে বাংলাদেশটি শাসন করছিল, সেটি কে ক্ষতি করেছিল? আসলে আমরা হতাশায় নিমজ্জিত। আমাদের আর ভরসার জায়গা নেই, আশার জায়গা নেই। এই যে দেশীয়ভাবে আসার জায়গা নেই, আন্তর্জাতিকভাবে যদি সেনাবাহিনী লাল তালিকাভুক্ত হয় কিংবা জাতিসংঘ শান্তিরক্ষী মিশন থেকে যদি সেনাবাহিনী বহিষ্কার হয় কিংবা আগামীতে এই জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সেনাবাহিনী আর কাজ করতে পারবে না, এমনটা যদি হয়, কিংবা পৃথিবীর সবচেয়ে বড় মোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রথম স্যাংশনটা যদি সেনাবাহিনীর উপরে আসে, এই আঘাতটা আমার বুকে লাগবে। কিন্তু আমি বাংলাদেশের একজন নাগরিক এবং আমার দেশের সেনাবাহিনী, আমি গর্ব করি এই সেনাবাহিনীকে নিয়ে। কিন্তু গত 6 মাসে সামরিক বাহিনীর ভূমিকা সত্যিকার অর্থে আমার কাছে, আমাদের কাছে, বাংলাদেশের কাছে প্রশ্নবিদ্ধ। দেশ আজ এক ভয়ঙ্কর অরাজকতাপূর্ণ পরিস্থিতির মধ্যে। এই পরিস্থিতিতেও সেনাবাহিনী এক প্রকার নিশ্চুপ নীরব ভূমিকা পালন করছে। এই জন্য এক রহস্যময় সেনাপ্রধান যেন শুধুমাত্র একজন রহস্য মানব হিসেবে দাঁড়িয়ে আছেন। তার ভূমিকা সত্যিই রহস্যজনক। তিনি বঙ্গবন্ধুর ছবি তার অফিসের আগে লাগিয়ে রাখছেন। সারা বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে, বঙ্গবন্ধুর ছবি ভাঙা হচ্ছে, বা বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সবকিছু ভাঙা হচ্ছে, স্বাধীনতা মুক্তিযুদ্ধের স্মারক ভাঙা হচ্ছে, অথচ তিনি তার অফিসে বঙ্গবন্ধুর ছবি লাগিয়ে রেখেছেন। সেটি বিশ্ব গণমাধ্যমে প্রকাশ হচ্ছে নানাভাবে। এসবের রহস্যটা কি? সবকিছু আসলে একটা ধোঁয়াশার মধ্যে আছে। আমাদের আর ভরসার জায়গা নেই, ভরসা করবার জায়গা নেই। এই যে ভরসা করবার জায়গা না থাকতে থাকতে এক সময় মানুষের কি দেওয়ালে পেট ঠেকে যেতে পারে না? আমি সামরিক বাহিনীকে এখনো শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখতে চাই, আমি সমালোচনা করছি না। ভবিষ্যতে কি ঘটতে পারে আমি সেটি বলতে চাইছি। সামরিক বাহিনী যদি এমন প্রশ্নবিদ্ধ ভূমিকায় অবতীর্ণ হয়, তাহলে উদাহরণ আছে কিন্তু আমাদের আশপাশে। এই যে মায়ানমারের সামরিক জান্তা বাহিনীর উপরে এক সময় সেখানকার এক বিশেষ বাহিনী, বিদ্রোহী বাহিনী হতাশ হয়ে তারা নিজস্ব সামরিক বাহিনী গড়ে তুলেছে। কিন্তু এই উদাহরণ যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে কি হবে? মুখোমুখি
সামরিক জান্তার সাথে সেখানে বিদ্রোহী গোষ্ঠীর বিদ্রোহী বাহিনী আরাকান আর্মি নামেই একটি বাহিনী গঠন করেছে, এক বা একাধিক। তারা সামরিক জান্তার সাথে পুরোপুরি যুদ্ধে অবতীর্ণ হয়। আমি শঙ্কিত, সামরিক বাহিনী যদি এইভাবে ভূমিকা রাখে বাংলাদেশের, আমি শঙ্কিত এই ভেবে যে আমাদের দেশেও না এমনটা ঘটে, এবং আমাদের দেশে উস্কানি দিয়ে বাহিরের কেউ, বিদেশি কোনো শক্তি কোনো বিশেষ বাহিনীকে উস্কানি দিয়ে সামরিক বাহিনীর মুখোমুখি না করে ফেলে। আমি কিন্তু সেই শঙ্কায় শঙ্কিত। এখন সেই জায়গায় আমাদের সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে আমি সত্যিই শঙ্কিত। এর থেকে উত্তরণের উপায় কি আমি জানি না। আমি সবকিছু মিলিয়ে বলবো যে সামরিক বাহিনীর বিগত 6 মাসে দায়িত্ব নেবার পর থেকে যে ভূমিকা পালন করা উচিত ছিল, সামরিক বাহিনী সেই ভূমিকা পালন করেনি। আজকে পর্যন্ত সেই ভূমিকা পালন করছে না বা করতে দেখা যাচ্ছে না। আমি বিশ্বাস করি বাংলাদেশ সামরিক বাহিনীতে, বাংলাদেশ সেনাবাহিনীতে এখনো আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা বা মুক্তিকামী দেশপ্রেমিক সেনাবাহিনীর একটি বিশাল অংশ আছে। সবাই বিপদগামী নয়। আমি আশা করব যে এই যে দেশপ্রেমিক যে অংশটি, সেটি অন্ততপক্ষে ভেতর থেকে একটু ভাববেন, একটু চিন্তা করবেন, এই দেশটিকে রক্ষা করবেন, এই দেশটিকে বাঁচাবেন। আমরা সেটি প্রত্যাশা করি সামরিক বাহিনীর কাছে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।